ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। একটা সেন্টেন্সকে আমরা যেভাবে ভাবছি ঠিক সেইভাবে কি লিখতে পারছি? অনেকেরই হয়তো লেখার ক্ষেত্রে এই সমস্যাগুলো আসতে পারে। শুরু করবো আজকে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস অ্যান্ড সেন্টেন্স কনস্ট্রাকশন। এইগুলো কিন্তু একটু স্ট্রাকচার, বেসিক স্ট্রাকচার শিখতে হবে, ঠিক আছে? চলো শুরু করা যাক। পুরো বিষয়টাকে আরেকবার আমি খুব সংক্ষেপে বলে দিচ্ছি যে কি কি আমরা করালাম। দেখো, প্রথমে আমরা দেখালাম যে সেন্টেন্সের স্ট্রাকচার। সেন্টেন্স কাকে বলে? দ্য গ্রুপ অফ ওয়ার্ডস হ্যাভিং আ সেন্স। যখন একটা সেন্স ক্লিয়ার করে তাকে বলে সেন্টেন্স। স্ট্রাকচার, অ্যাকর্ডিং টু দেয়ার স্ট্রাকচার দের আর থ্রি ফর্ম: সিম্পল, কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড, অ্যান্ড অ্যাকর্ডিং টু দেয়ার এক্সপ্রেশন দেয়ার অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ অ্যান্ড এক্সক্লেমেটারি। সিম্পল সেন্টেন্সে কী থাকে? একটি ফাইনাইট ভার্ব থাকে, এক বা একাধিক নন ফাইনাইট ভার্ব থাকতে পারে বা নাও থাকতে পারে। কমপ্লেক্স সেন্টেন্স, একটি প্রিন্সিপাল ক্লজ, তার সঙ্গে এক বা একাধিক সাব অর্ডিনেটিং ক্লজ থাকে এবং সেগুলো লিঙ্কার অ্যাডিং হবে। লিঙ্কারগুলো কোনগুলো? হু, হুইচ, হোয়াট, হুজ, হুম, যতগুলো ডব্লিউএইচ ওয়ার্ড রয়েছে, এছাড়া অ্যাজ, দ্যাট, দো, অলদো, ইফ, ওয়েদার, এগুলো হচ্ছে সাব অর্ডিনেটিং ক্লজ। প্রিন্সিপাল ক্লজের উপরে ডিপেন্ডেবল হয়। সেন্টেন্সটাকে বলা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। আর কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে কম করে দুটো ফাইনাইট ভার্ব থাকে এবং এগুলো বাইন্ডার অ্যাডিং পার্ট থাকে। বাইন্ডার অ্যাডিং পার্টটাকে বলা হয় কোঅর্ডিনেটিং ক্লজ, সেটা প্রিন্সিপাল ক্লজের উপরে লিঙ্ক থাকে বাইন্ডার দিয়ে। তিন ধরনের সেন্টেন্স রয়েছে। ক্লিয়ার হলো? বেশ, এবারে আমরা যেটা করব, একটা সেন্টেন্স, যে সেন্টেন্সটাকে বিভিন্ন ফর্মে লেখা যায় কিভাবে, একটা সিম্পল সেন্টেন্সকে আমরা কি করে কমপ্লেক্স করব, কি করে কম্পাউন্ড করব, বা কম্পাউন্ডকে কি করে সিম্পল করব, কি করে কমপ্লেক্স করব, এই ট্রান্সফরমেশনটা কিন্তু আমাদের প্রত্যেকের শেখা দরকার। কারণ হচ্ছে আমরা যতক্ষণ না ট্রান্সফরমেশনটা করতে পারছি, তুমি যখন সেন্টেন্স ভাবছো, সেন্টেন্স যখন লিখতে চাইছো, তোমার মনের মধ্যে যখন ওই সেন্টেন্সের স্ট্রাকচারটা আসছে বা তুমি যখন ভাবছো, তখন যদি ফর্মটা তোমার না জানা থাকে তাহলে সেখানে সেন্টেন্স ভুল হওয়ার সম্ভাবনা থাকে। তাই এটা আমাদের বুঝতে হবে যে একটা সিম্পল সেন্টেন্স, সেটাকে কি করে কমপ্লেক্স করব, কি করে কম্পাউন্ড করব, বা কম্পাউন্ড থেকে বা কমপ্লেক্স থেকে সিম্পলে নিয়ে আসবো। দেখো, আমরা প্রথমেই শিখেছিলাম যে সিম্পল সেন্টেন্সের একটিমাত্র ফাইনাইট ভার্ব থাকবে, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। সাবজেক্ট, ভার্ব অ্যান্ড অবজেক্ট। তো এই যে সেন্টেন্সটি রয়েছে, অবশ্যই এটা সিম্পল সেন্টেন্স রয়েছে, সিম্পল। যখন এই সেন্টেন্সটাকে আমরা কমপ্লেক্স করব, কি স্ট্রাকচার তৈরি হবে না? ক্লজে ভাঙতে হবে। কিভাবে? একটা প্রিন্সিপাল ক্লজ করব, ওটা কি একটা প্রিন্সিপাল ক্লজ করব, আর একটা সাব অর্ডিনেটিং ক্লজ করব, এবং তার স্ট্রাকচারে লিঙ্কার অ্যাডিং থাকতে হবে। কমপ্লেক্স সেন্টেন্সের স্ট্রাকচারে প্রথমে থাকবে একটা সাবজেক্ট, তার ভার্ব মানে ফাইনাইট ভার্ব, অবজেক্ট থাকতে পারে বা নাও থাকতে পারে অবজেক্ট, লিঙ্কার অবশ্যই একটি দিতে হবে, তারপরে সাবজেক্ট, এগেন ভার্ব মানে ফাইনাইট ভার্ব প্লাস অবজেক্ট। অর্থাৎ সিম্পল সেন্টেন্স থেকে যখন আমরা কমপ্লেক্স করব, এই স্ট্রাকচারে নিয়ে আসতে হবে, তবেই সেন্টেন্সটা কমপ্লেক্স হবে। কিভাবে করা যেতে পারে? দেখো, হি কনফেসড হিজ ক্রাইম। হি কনফেসড হিজ ক্রাইম। হি confessed that he had committed a crime. দেখো, ক্লজে ভেঙে দিলাম সেন্টেন্সটিকে। হি কনফেসড, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। একটা লিঙ্কার অ্যাড করলাম, দ্যাট হি হ্যাড কমিটেড আ ক্রাইম, তাহলে এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, এটা হচ্ছে সাবঅর্ডিনেটিং ক্লজ। সেন্টেন্সটা কমপ্লেক্স হলো, তাই তো? এই সেন্টেন্সটি কমপ্লেক্স হলো। এবার দেখো, যদি এই সেন্টেন্সটাকে আমরা কম্পাউন্ডে লিখতে চাই তাহলে কি হবে? কম্পাউন্ড মানে এটা হচ্ছে কমপ্লেক্সের স্ট্রাকচার। কম্পাউন্ডের স্ট্রাকচারে কি থাকে? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস বাইন্ডার, সাবজেক্ট, ভার্ব অ্যান্ড অবজেক্ট। এগেন অবজেক্ট থাকুক বা না থাকুক, ভার্ব থাকতেই হবে। দেখো, এটাকে আমরা যখন কম্পাউন্ডে করব, কি হবে? এটা হি হ্যাড committed a crime and he confessed it, and he confessed it. দেখো, এই সেন্টেন্সের ক্ষেত্রে আমরা একটা প্রিন্সিপাল ক্লজ পেলাম, হি হ্যাড কমিটেড এ ক্রাইম অ্যান্ড হি কনফেসড ইট। এটা হচ্ছে কোঅর্ডিনেটিং ক্লজ, বাইন্ডার অ্যাডিং পার্ট, কোঅর্ডিনেটিং ক্লজ।
আর প্রথম পার্টটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, এটা প্রিন্সিপাল ক্লজ। তাহলে দেখো একটা সেন্টেন্সকেই সিম্পল সেন্টেন্স সেটাকে যখন কমপ্লেক্সে লিখছি, হি কনফেস দ্যাট হি হ্যাড কমিটেড এ ক্রাইম, কম্পাউন্ডে হলে হি হ্যাড কমিটেড এ ক্রাইম অ্যান্ড হি কনফেসড ইট। বুঝতে পারলে? তাহলে যখন আমরা সেন্টেন্স লিখি এই আইডিয়াগুলো কিন্তু আমাদের অনেক সময় মাথায় থাকে না, বা লিখতে গিয়ে সেন্টেন্সের অ্যাপ্লিকেশনে ভুল হয়। এই স্ট্রাকচারটা, এই ফর্মটা আমি আরও বেশ কয়েকটা এক্সাম্পল দিচ্ছি যাতে করে তোমাদের আইডিয়াগুলো ক্লিয়ার হয় এবং সেন্টেন্স কনস্ট্রাকশানের বুঝতে হবে। দেখো এখানে কিন্তু একটা মাত্র ভার্ব ছিল, কনফেসড। আমরা এখানে দুটো ভার্ব নিয়ে এসেছি, একটা হচ্ছে কনফেসড, নতুন একটা ভার্ব অ্যাড করেছি কমিটেড। এটা না জানলে কিন্তু তুমি করতে পারবে না, এগুলো শিখতে হবে। তাহলে এই আইডিয়াগুলো যদি তোমাদের মধ্যে তৈরি হয়, তোমরা একটা সেন্টেন্সকে যেরকম ইচ্ছে খুশি নিজের মতো করে, মানে ভলিবলের মতো খেলতে পারবে। একটা সিম্পল রয়েছে সেটাকে তুমি কমপ্লেক্সে, কমপ্লেক্স রয়েছে সেটাকে সিম্পল, কম্পাউন্ড থেকে সেটা সিম্পল, যেভাবেই হোক নিজের মতো করে লিখতে পারবে, কিন্তু আইডিয়াটা ঠিক থাকতে হবে। আর সেন্টেন্স লেখার সময় অনেকেই তো আমরা প্রথম থেকে ছোটোবেলাতেই যখন আমরা একাডেমিক স্কুল লেভেলে যখন পড়াশুনো করেছি তখন তো স্ট্রাকচারের ক্ষেত্রে অত গুরুত্ব হয়তো আমরা অনেকেই দিইনি, বই থেকে মুখস্থ করে লিখে ফেলেছি। তো এই স্ট্রাকচারগুলো যদি জানা থাকে, তুমি যদি সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারো, তোমার রাইটিংয়ের ইমপ্রুভমেন্ট হতে বাধ্য। তোমার যে আইডিয়াটা তুমি ভাবছো, অনেক সবসময় যে সিম্পল সেন্টেন্সেই সব সেন্টেন্স লিখতে হবে তা তো নয়। সিম্পল সেন্টেন্স সেটাকে কমপ্লেক্সও করতে পারি, কম্পাউন্ডে করতে পারি, সেন্টেন্সগুলোকে জয়েন করে দিতে পারি বা সেটাকে আলাদা করে দিতে পারি। তার মানে তুমি যদি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেসের কমপ্লিট আইডিয়া থাকে, তাহলে সেক্ষেত্রে জয়েনিং বা সেন্টেন্স ওখানে ভাগ করা হয়, আলাদা আলাদা করে যদি লিখতে হয়, সেগুলোর ক্ষেত্রে তোমার সমস্যা তৈরি হবে না। এগুলো কিন্তু রাইটিংয়ের জন্য প্রয়োজন হয়, বা লেখার সময় তুমি ভাবছো এই সেন্টেন্সটাকে যদি এইভাবে লিখতাম বোধহয় বেটার হতো, কিন্তু স্ট্রাকচার যদি না জানো তাহলে সেন্টেন্স ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে। সুতরাং যা মনে আসছে সেটাই লিখি। বেশ, ইমপ্রুভমেন্টের জন্য, মানে রাইটিংয়ের ইমপ্রুভ করার জন্য সেন্টেন্সের ট্রান্সফরমেশন কিন্তু ভীষণভাবে জরুরি। একটা সেন্টেন্স দেখো, আই উইশ ইউর সাকসেস, আমি তোমার সফলতা কামনা করি, প্রে করি। তাহলে এইটা সিম্পল সেন্টেন্সে রয়েছে, আই উইশ ইউর সাকসেস, উইশটা এখানে ভার্ব রয়েছে, সাবজেক্ট রয়েছে। তাহলে আই উইশ ইউর সাকসেস, এই সেন্টেন্সটি রয়েছে সিম্পল সেন্টেন্স। এটাকে আমরা কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড দুটোতেই ট্রান্সফর্ম করব, চেঞ্জ করব। আগেই বলেছি স্ট্রাকচার বুঝতে হবে। সিম্পলকে কমপ্লেক্স করতে হলে ক্লজ তৈরি করব, একটা প্রিন্সিপাল ক্লজ, একটা সাবঅর্ডিনেটিং ক্লজ, এবং সেটা লিঙ্কার অ্যাডিং করব। শুধু জাস্ট এই আইডিয়াটুকু যদি মাথার মধ্যে থাকে, তাহলে তোমার রাইটিংয়ের ক্ষেত্রে, সেন্টেন্স কনস্ট্রাকশনের ক্ষেত্রে ভুল হওয়ার সম্ভাবনা কম। মাথায় রাখতে হবে যে যখনই আমরা কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করছি সেক্ষেত্রে একটা প্রিন্সিপাল ক্লজ রাখবো এবং লিঙ্কার অ্যাডিং পার্ট তৈরি করে সেখানে ভার্ব থাকবে, আর একটা সাবঅর্ডিনেটিং ক্লজ তৈরি করব, তাহলেই সেটা কমপ্লেক্স সেন্টেন্স তৈরি হবে। আবার যদি সেন্টেন্সটাকে কম্পাউন্ড করতে চাই তাহলে দুটো ফাইনাইট ভার্ব রাখবো এবং এই দুটো ফাইনাইট ভার্বকে একটা বাইন্ডার অ্যাডিং দিয়ে যুক্ত করব। বাইন্ডার মানে হচ্ছে অ্যান্ড, বাট, সো, ইয়েট ইত্যাদি দিয়ে সেন্টেন্সটাকে জয়েন করব, তাহলেই সেটা হবে কম্পাউন্ড সেন্টেন্স। চলো এটাকে কমপ্লেক্স আর কম্পাউন্ড একটু করে দেখাই। আই উইশ ইউর সাকসেস, দেখো কমপ্লেক্স করব প্রথমে, আই উইশ দ্যাট you may get success, you may get success। ক্লজ তৈরি হয়ে গেল। আই উইশ দ্যাট, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। দ্যাট ইউ মে গেট সাকসেস, এখানে একটা ভার্ব রয়েছে, তাহলে এটা হচ্ছে সাব ক্লজ। সেন্টেন্সটা হবে কমপ্লেক্স। বোঝা গেল? পরেরটা, এটাকে আবার কম্পাউন্ড করব। দেখো আই উইশ এর সাকসেস, এটাকে কম্পাউন্ড করব। এক্ষেত্রে আমরা প্রিন্সিপাল সাবঅর্ডিনেটিং ক্লজটাকে প্রথমে নিয়ে চলে আসবো। দেখো ইউ মে গেট সাকসেস, ডাবল সি হবে, you may get success and I wish it, and I wish it। তাহলে দেখো এখানে
আমরা দুটো ক্লজ পেলাম। ইউ মে গেট সাকসেস, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। অ্যান্ড থেকে বাইন্ডার এডিং পার্ট তৈরি হয়েছে, কোঅর্ডিনেটিং ক্লজ তৈরি হলো। এই সেন্টেন্সটি হলো কম্পাউন্ড সেন্টেন্স। কনসেপ্ট ক্লিয়ার? নেক্সট আরও একটি সেন্টেন্স দেখি। হিজ ফেলিওর ইজ অলমোস্ট সার্টেন। হিজ ফেলিওর ইজ অলমোস্ট সার্টেন। প্রথমে আমরা প্রিন্সিপাল ক্লজ এবং সাবঅর্ডিনেটিং ক্লজ দুটো ক্লজে ভাগ করে কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করব। কিভাবে দেখো, একটা ইন্ট্রোডাক্টরি পার্ট আমরা এখানে অ্যাড করছি। দেখো, ইট ইজ অলমোস্ট সার্টেন it is almost certain that he will fail. দেখো, ট্রান্সফর্ম করার সময় সেন্টেন্সের আইডিয়াটা যেন চেঞ্জ না হয়, তার মিনিংটা যেন চেঞ্জ না হয়। কারণ তুমি সিম্পল থেকে কমপ্লেক্স করতে চাইছো, দেখা গেলো তার টেন্সের ভুল হয়ে যাচ্ছে, বা তার আইডিয়াটা এমনভাবে তুমি লিখলে তার মিনিংটাই হয়তো চেঞ্জ হয়ে গেছে, তাহলে কিন্তু ট্রান্সফরমেশন সঠিকভাবে হবে না। ট্রান্সফর্ম করতে হলে তোমাকে তার আইডিয়াটাও ঠিকঠাক রাখতে হবে, অর্থাৎ যে মিনিংটা রয়েছে সেটা সঠিক রাখতে হবে। ইট ইজ অলমোস্ট সার্টেন দ্যাট হি উইল ফেল, এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। স্ট্রাকচারের ক্লজ ভাগ করে দিচ্ছি। দেখো, ইট ইজ অলমোস্ট সার্টেন, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, আর দ্যাট থেকে সাবঅর্ডিনেটিং ক্লজ তৈরি হচ্ছে। বুঝতে পারছো তো? পরে এটাকে আবার কম্পাউন্ড করব। দেখো, হি উইল ফেল অ্যান্ড ইট ইজ অলমোস্ট সার্টেন। বুঝতে পারলে? এখানে দুটো ক্লজ রয়েছে, হি উইল ফেল প্রিন্সিপাল ক্লজ, অ্যান্ড থেকে এটা হচ্ছে কোঅর্ডিনেটিং ক্লজ, অ্যান্ড হচ্ছে বাইন্ডার। তাহলে এই সেন্টেন্সটাকে আমরা বলবো কমপ্লেক্স সেন্টেন্স, এটাকে বলবো আমরা কম্পাউন্ড সেন্টেন্স। বলো, কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে কি? যারা রয়েছো একটুখানি কমেন্ট করে জানাবে, ঠিক আছে, বুঝতে পারছো কি না। দেখো, এইগুলো কিন্তু একটু প্র্যাকটিস করতে হবে, তাহলেই কিন্তু এই আইডিয়াগুলো সঠিকভাবে আসবে। তার কারণ এগুলো মুখস্থ করার বিষয় নয়, তোমাকে প্রথমে বুঝতে হবে কনসেপ্টটা ক্লিয়ার হচ্ছে কি না। প্র্যাকটিসের মাধ্যমে যত বেশি প্র্যাকটিস করবে, রাইটিংয়ের ইমপ্রুভমেন্ট তত ভালো হবে। অনেকেই হয়তো ভাবে, বুঝতে পারে না যে রাইটিংটাকে আরেকটু বেটার কীভাবে করা যেতে পারে, আরেকটু কী করে ইমপ্রুভ করা যেতে পারে, কী কী এলিমেন্ট দেওয়া যেতে পারে। এর আগের দিনের ক্লাসে আমরা টেন্স শিখেছিলাম, টেন্সের অ্যাপ্লিকেশন অনেকের ভুল হয়, ঠিক একই রকমভাবে সেন্টেন্স স্ট্রাকচার আর ক্লজের অ্যাপ্লিকেশনটাও কিন্তু একইভাবে গুরুত্বপূর্ণ, এটাকেও গুরুত্ব দিয়ে শেখা উচিত। চলো, আর কয়েকটা সেন্টেন্স আমরা ট্রান্সফর্ম করে দেখাচ্ছি, তোমাদের আইডিয়াগুলো আরও বেশি ক্লিয়ার হবে। দেখো, দ্য নিউজ ইজ টু গুড টু বি ট্রু। সেন্টেন্সে একটি মাত্র ভার্ব রয়েছে, ফাইনাইট ভার্ব ইজ। আর একটা ভার্ব রয়েছে টু বি, কিন্তু এটা 2+V1 মানে নন ফাইনাইট ভার্ব হচ্ছে, এটা কিন্তু ফাইনাইট ভার্ব নয়। সেন্টেন্সটি সিম্পল সেন্টেন্স রয়েছে, প্রথমে কমপ্লেক্স করব। দেখো, দ্য নিউজ ইজ টু গুড টু বি ট্রু। দ্য নিউজ ইজ so good that it cannot be true. It cannot be true. যখনই লিখবে সেন্টেন্স, ক্লজের আইডিয়াগুলো ক্লিয়ার হচ্ছে কিনা নিজেকেই যাচাই করে নেবে। কিভাবে? প্রিন্সিপাল ক্লজ আর সাবঅর্ডিনেটিং ক্লজ, দ্যাট থেকে যে পার্টটা হবে এটা হবে সাবঅর্ডিনেটিং ক্লজ, আর এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। বুঝতে পারলে? সেন্টেন্সটা কমপ্লেক্স সেন্টেন্স হচ্ছে। বেশ, এবারে এটাকে আমরা যদি কম্পাউন্ড করি, দ্য নিউজ ইজ টু গুড টু বি ট্রু, কম্পাউন্ড করলে দ্য নিউজ ইজ very good but it cannot be true, but it cannot be true। কম্পাউন্ড সেন্টেন্স হলো। ক্লজ তোমরাও একটু প্র্যাকটিস করবে। দ্য নিউজ ইজ ভেরি গুড, বাট থেকে এটা কোঅর্ডিনেটিং ক্লজ, তাই সেন্টেন্সটা হবে কম্পাউন্ড সেন্টেন্স। নেক্সট ওয়ান, অনলি ফার্স্ট ক্লাস মেন নিড টু অ্যাপ্লাই। এখানে ফার্স্ট ক্লাস মেন মানে মানুষদেরকে ফার্স্ট ক্লাস বলা হচ্ছে না, যারা ফার্স্ট ক্লাস ডিগ্রি পেয়েছে তাদের কথা বলা হচ্ছে।
তাই এই সেন্টেন্সটা লিখতে গিয়ে অনেকেই ভুল করে যে দ্য ফার্স্ট ক্লাস মেনটাকে কিন্তু অ্যাপ্লাই ওইভাবে লিখলে হবে না। এখানে ফার্স্ট ক্লাস মেন মানে বোঝাচ্ছে কাকে, যারা ফার্স্ট ক্লাসের ডিগ্রিটা পেয়েছে। তাহলে অনলি ফার্স্ট ক্লাস মেন নিড টু অ্যাপ্লাই দোজ বা দোজ মেন দিতে পারি, দোজ বা দোজ মেন হু গেট ফার্স্ট ক্লাস। দেখো নিড টু অ্যাপ্লাই, এই সেন্টেন্সগুলো লেখার ক্ষেত্রে অনেকে এখানে পরে আবার হি দিয়ে দেয়, হি বা দে নিড টু অ্যাপ্লাই। হি হবে না, কারণ মেন রয়েছে। আমরা যদি এখানে হি অথবা মেন দি, দে দি লেখার ক্ষেত্রে অনেকে এটা ভুল করে, দে নিড টু অ্যাপ্লাই। এইটা রাইটিংয়ের ক্ষেত্রে ভীষণ এই ধরনের ভুলটা দেখা যায়। কি ভুল হচ্ছে এখানে? আগে ক্লজটা ডিফাইন করো। দেখো দোজ মেন, এটা কিন্তু প্রিন্সিপাল ক্লজের সাবজেক্ট, এর ভার বসেনি। হু থেকে যেটা তৈরি হচ্ছে এটা লিঙ্কার, হু গেট ফার্স্ট ক্লাস, এটা হচ্ছে সাবঅর্ডিনেটিং ক্লজ। মাঝখানে এসছে সাবঅর্ডিনেটিং ক্লজ, আসতে পারে মাঝে। এরপরে আমি যদি আবার সাবজেক্ট দিই তাহলে সেন্টেন্সটা অবশ্যই ভুল হবে, যেটা অনেকেই করে থাকে রাইটিংয়ের ক্ষেত্রে। যখনই অনেকে দেখা যায় জয়েন করার ক্ষেত্রে এরপরে সাবজেক্ট দেয়, সাবজেক্ট তো অলরেডি শুরুতেই রয়েছে, তাহলে আমরা যদি আবার এইখানে সাবজেক্ট দিই সেন্টেন্সটা অবশ্যই ভুল হবে। কারণ কি, এই সাবজেক্টের ভার্ব বসেনি এখানে, দে মানেই তো দোজ মেন। তাহলে দোজ মেন নিড টু অ্যাপ্লাই, এটা হলো প্রিন্সিপাল ক্লজটা কমপ্লিট হলো। প্রিন্সিপাল ক্লজটা কোনটা না, দোজ মেন নিড টু অ্যাপ্লাই। সাবঅর্ডিনেটিং ক্লজ হচ্ছে হু গেট ফার্স্ট ক্লাস। তাই এই হুটা কাকে কোয়ালিফাই করছে? প্রিন্সিপাল ক্লজের উপরে ডিপেন্ডেবল ম্যানকে কোয়ালিফাই করছে। ম্যান হচ্ছে নাউন, নাউনকে কোয়ালিফাই করার জন্য এই পার্টটাকে বলা হয় সাবঅর্ডিনেটিং ক্লজ, এবং অ্যাডজেক্টিভের মতো কাজ করার জন্য এটাকে রিলেটিভ ক্লজও বলা হয় বা অ্যাডজেক্টিভ ক্লজও বলা হয়। তাহলে দোজ মেন হু গেট ফার্স্ট ক্লাস নিড টু অ্যাপ্লাই, এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। এই সেন্টেন্সটি হলো কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্স, বেশ, এটাকে কম্পাউন্ড করলে হবে। দেখো some men get first class মানে ফার্স্ট ক্লাস ডিগ্রি, some men get first class and এখানে কিন্তু সাবজেক্ট দেব, they need to apply। এটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্স, এখানে দুটো ক্লজ তৈরি হয়েছে। সাম মেন গেট ফার্স্ট ক্লাস প্রিন্সিপাল ক্লজ, অ্যান্ড থেকে এটা হচ্ছে কোঅর্ডিনেটিং ক্লজ। কোঅর্ডিনেটিং ক্লজ। নেক্সট ওয়ান, লেট হিম এনজয় হিজ হার্ড আর্ন মানি। সব ক্ষেত্রেই দেখো, প্রত্যেকটা ক্ষেত্রেই সেন্টেন্সে কিন্তু একটি মাত্র ফাইনাইট ভার্ব রয়েছে। যখনই আমি ক্লজ তৈরি করছি সেখানে দুটো করে পার্ট তৈরি হচ্ছে, মানে দুটো করে ক্লজ তৈরি হচ্ছে। কমপ্লেক্সের ক্ষেত্রে একটা প্রিন্সিপাল ক্লজ, একটা সাবঅর্ডিনেটিং ক্লজ, আর কম্পাউন্ডের ক্ষেত্রে একটা প্রিন্সিপাল ক্লজ এবং একটা কোঅর্ডিনেটিং ক্লজ তৈরি হচ্ছে। আইডিয়াগুলো ক্লিয়ার করতে হবে, বুঝেছো? দেখো, লেট হিম এনজয় হিজ হার্ড আর্ন মানি, কমপ্লেক্স করব। let him enjoy his money which he has earned hard। কমপ্লেক্স সেন্টেন্স তৈরি হয়েছে, কি করে বুঝবো? let him enjoy his money প্রিন্সিপাল ক্লজ, হুইচ থেকে এটা সাবঅর্ডিনেটিং ক্লজ। কম্পাউন্ড সেন্টেন্স হলে হবে he has earned money hard
and let him enjoy it. সেন্টেন্সটি হলো কম্পাউন্ড সেন্টেন্স, অ্যান্ড থেকে এই পার্টটা কোঅর্ডিনেটিং ক্লজ তৈরি হয়েছে, অ্যান্ড থেকে এটা কোঅর্ডিনেটিং ক্লজ তৈরি হয়েছে। বুঝতে পারছো? বেশ, এবারে আমরা কয়েকটা কমপ্লেক্স সেন্টেন্স দেখাচ্ছি। এই কমপ্লেক্স সেন্টেন্সগুলো কীভাবে সিম্পল করব, বা এখান থেকে কি করে কমপ্লেক্সগুলোকে সিম্পল আর কম্পাউন্ড করব। আগেরটা ছিল সিম্পল সেন্টেন্স, সেখান থেকে কমপ্লেক্স আর কম্পাউন্ড করেছে, তাই তো? এই সেন্টেন্সগুলো হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। কী করে বুঝবো? না, এখানে দেখো লিঙ্ক আর অ্যাডিং রয়েছে, এই যে হাউ দিয়ে যুক্ত রয়েছে, দ্যাট দিয়ে যুক্ত রয়েছে, আনলেস দিয়ে যুক্ত রয়েছে। এবারে সেন্টেন্সটা আইডেন্টিফাই সহজে করতে পারবে তো? কী করে সিম্পল, কমপ্লেক্স আর কম্পাউন্ড সহজে চেনা যাবে? সিম্পল সেন্টেন্সের ক্ষেত্রে কোনো রকম লিঙ্কার বা বাইন্ডার দিয়ে সেকেন্ড কোনো ভার্ব থাকবে না, ফাইনাইট ভার্ব থাকবে না। কিন্তু কমপ্লেক্সের ক্ষেত্রে বা কম্পাউন্ডের ক্ষেত্রে কম করে দুটো বা তার বেশি ফাইনাইট ভার্ব থাকবে। কমপ্লেক্সের ক্ষেত্রে লিঙ্কার অ্যাডিং থাকবে, কম্পাউন্ডের ক্ষেত্রে বাইন্ডার অ্যাডিং থাকবে। এটা চিনতে পারবে, কোনো অসুবিধা হবে না। তোমরা যখন লিখবে, লেখার ক্ষেত্রেও কিন্তু এই আইডিয়াগুলোকে মাথায় রাখবে, এবং সেন্টেন্স কনস্ট্রাকশন যার যত স্ট্রং হবে সে সেন্টেন্স বিভিন্ন নিজের মতো করে সেন্টেন্স লিখতে পারবে। একটা সেন্টেন্সকে তুমি ঠিক যেভাবেই ভাবছো ঠিক সেভাবেই লিখতে পারবে। যেটাকে সিম্পল ভাবছো ওটাকে কমপ্লেক্স করতে পারো, ওটাকে কম্পাউন্ডে করতে পারো। সেন্টেন্সের ইমপ্রুভমেন্ট, রাইটিংয়ের ইমপ্রুভমেন্ট হতে বাধ্য। বুঝেছো? বেশ, দেখো, হাউ লং শ্যাল স্টে ইজ ডাউট। দেখো, হাউ লং শ্যাল স্টে, এইটা একটা ভার্ব, এইটা একটা ভার্ব, দুটো ফাইনাইট ভার্ব রয়েছে, দুটো ফাইনাইট ভার্ব রয়েছে, একটা স্টে একটা ইজ, দুটো ফাইনাইট ভার্ব রয়েছে, প্রিন্সিপাল ক্লজ আর সাবঅর্ডিনেটিং ক্লজ। তাহলে ইট ইজ ডাউট আর হাউ লং আই শ্যাল স্টে, এই সেন্টেন্সটিকে সিম্পল সেন্টেন্স করব। দুটো ফাইনাইট ভার্বের যে কোনো একটাকে আমরা ফাইনাইট ভার্ব হিসেবে রাখবো, আর বাকি অন্য কোনো ভার্ব যেটা রয়েছে সেটাকে হয় নন ফাইনাইট ভার্ব করব, অথবা ওই ভার্বটাকে আমরা অন্য কোনো ফর্মে, নাউন ফর্মে, অ্যাডজেক্টিভ ফর্মে, বিভিন্ন ফর্মে সেটাকে ট্রান্সফর্ম করে নেওয়া যায়, সেটা করতে হবে। ওইটাও কিন্তু শেখা দরকার। ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ, একটা ওয়ার্ড তাকে কখনো নাউন, কখনো ভার্ব, কখনো অ্যাডজেক্টিভ বিভিন্নভাবে কিন্তু ইউজ করা যায় না। ওই শব্দটাই হবে, ওই শব্দটাকে বিভিন্ন ফর্মে লেখা যায়। কীভাবে? দেখো, তাহলে হাউ লং আই শ্যাল স্টে ইজ ডাউট, অর্থাৎ এটা ডাউট, যে এটা সন্দেহজনক যে আমি থাকবো, কিন্তু সেটা কত দিন থাকবো সেইটা ডাউট। আমি থাকবো কি থাকবো না সেটা ডাউটফুল নয়, কত দিন থাকবো সেইটা হচ্ছে ডাউটফুল, সময়টা। কমপ্লেক্সে রয়েছে, সিম্পল করব। দেখো, দ্য ডিউরেশন অফ মাই স্টেইং, দেখো এটাকে জেরান্ড করা হলো, নাউন ফর্ম করা হলো, স্টে ছিল ভার্ব, নন ফাইনাইট ভার্ব তৈরি করা হয়েছে, এটাকে নাউনের মতো ইউজ করা হয়েছে। মাই স্টেইং, আমার থাকা, দ্য ডিউরেশন অফ মাই স্টেইং ইজ ডাউটফুল। ছিল ডাউট, আমরা করলাম ডাউটফুল, অ্যাডজেক্টিভ করলাম, নাউন ছিল। তাহলে দেখো, দ্য ডিউরেশন অফ মাই স্টেইং ইজ ডাউটফুল। দ্য ডিউরেশন মানে থাকার স্থায়িত্ব, কতটা সময় থাকবো সেইটা হচ্ছে সন্দেহজনক। আমি থাকবো ঠিকই, কিন্তু কতদিন থাকবো। এখানে স্টেটাকে, ভার্বটাকে আমরা নন ফাইনাইট ভার্ব করলাম, আর ফাইনাইট ভার্বটা এটা হচ্ছে ফাইনাইট ভার্ব। এটা সিম্পল সেন্টেন্সে আমরা ট্রান্সফর্ম করলাম। কমপ্লেক্সে রয়েছে, এটাকে আবার কম্পাউন্ডে করা যেতে পারে। সিম্পল সেন্টেন্সের ক্ষেত্রে কোনো ক্লজ থাকে না, আমরা সবাই জানি। হাউ লং আই শ্যাল স্টে ইজ ডাউট, ঠিক আছে? দেখো, কম্পাউন্ড করলে I shall stay, but the duration is doubtful. But the duration is doubtful, মানে আমি থাকবো কিন্তু কতদিন থাকবো সেইটা হচ্ছে ডাউটফুল। তাহলে এখানে ক্লজ পেলাম আমরা, এই দেখো, আই শ্যাল স্টে, বাট থেকে এটা কোঅর্ডিনেটিং ক্লজ, তাই সেন্টেন্সটা হবে কম্পাউন্ড সেন্টেন্স। নেক্সট ওয়ান, আই হ্যাভ নো ডিভাইস দ্যাট আই ক্যান অফার ইউ। সহজেই তোমরা চিনতে পারবে, আই হ্যাভ নো ডিভাইস প্রিন্সিপাল ক্লজ, দ্যাট থেকে এই পার্টটা হচ্ছে সাবঅর্ডিনেটিং ক্লজ।
ক্লিয়ার? প্রথমে সিম্পল সেন্টেন্স করতে হলে কি করতে হবে না, দুটো ভার্ব রয়েছে দেখো, আই হ্যাভ নো ডিভাইস, হ্যাভটাই এখানে মেন ভার্ব, হ্যাভটা হচ্ছে এখানে মেন ভার্ব। তিনটে অক্সিলিয়ারি ভার্ব মানে প্রাইমারি অক্সিলিয়ারি ভার্ব তিনটে রয়েছে, বি, ডু আর হ্যাভ। এই তিনটে প্রাইমারি অক্সিলিয়ারি একদিকে যেমন মেন ভার্ব হিসেবে ইউজ হয়, অন্যদিকে আবার অক্সিলিয়ারি ভার্ব হিসেবে ইউজ হতে পারে। বি, ডু আর হ্যাভ, এখানে মেন ভার্ব হচ্ছে আই ক্যান অফার ইউ, অফার আর একটা ফাইনাইট ভার্ব, এবং দ্যাট রয়েছে লিঙ্কার, সাবঅর্ডিনেটিং ক্লজ, প্রিন্সিপাল ক্লজ। সেন্টেন্সটাকে আমরা সিম্পল সেন্টেন্সে ট্রান্সফর্ম করবো। দেখো, আই হ্যাভ নো ডিভাইস দ্যাট আই ক্যান অফার ইউ, simple sentence, I have no device to offer you. I have no device to offer you, মজার বিষয় কোথায় দেখো, দুটো ফাইনাইট ভার্ব ছিল, আই হ্যাভ, হ্যাভটা এখানে ফাইনাইট ভার্বই থাকলো, ফাইনাইট ভার্ব একটা রয়েছে, এইখানে অফারটা ছিল ফাইনাইট ভার্ব, অফার ছিল এখানে ফাইনাইট ভার্ব। এই সেন্টেন্সে 2+V1 করা হয়েছে, অর্থাৎ ইনফিনিটিভ করা হলো, নন ফাইনাইট ভার্ব তৈরি করা হয়েছে, নন ফাইনাইট ভার্ব তৈরি করা হয়েছে। তাই যেহেতু ফাইনাইট ভার্ব নেই, সেন্টেন্সে একটি ফাইনাইট ভার্ব রয়েছে, সো দ্য সেন্টেন্স ইজ সিম্পল সেন্টেন্স, সেন্টেন্স ইজ সিম্পল। টু অফার ছিল ওটা ফাইনাইট ভার্ব, টু অফার নন ফাইনাইট ভার্ব, ইনফিনিটিভ স্ট্রাকচারে লেখা হয়েছে, তাহলে নন ফাইনাইট ভার্ব হয়েছে, একটি ফাইনাইট ভার্ব একটি নন ফাইনাইট ভার্ব রয়েছে, সেন্টেন্সটি সিম্পল সেন্টেন্স হয়ে গেল। আর যেখানে লিঙ্কার ছিল সেগুলো তো এখানে আর ইউজ করা হয়নি। এবার দেখো, এই সেন্টেন্সটিকে যখন আমরা কম্পাউন্ড করব, আই হ্যাভ নো ডিভাইস, আমি একটা বাইন্ডার অ্যাড করব, সো I cannot offer you anything. দুটো ফাইনাইট ভার্ব ছিল, ফাইনাইট ভার্ব হিসেবে রাখা রয়েছে এবং একটা বাইন্ডার অ্যাড করে দেওয়া হয়েছে, তাই সেন্টেন্সে ক্লজ তৈরি হয়েছে, আই হ্যাভ নো ডিভাইস প্রিন্সিপাল ক্লজ, সো বাইন্ডার, এই পার্টটা হচ্ছে কোঅর্ডিনেটিং ক্লজ, সেন্টেন্সটি কম্পাউন্ড সেন্টেন্স হয়ে গেল। বুঝতে পারছো তো? তাহলে দেখো, তোমাদের কিন্তু এই আইডিয়াগুলো তৈরি করতে হবে, কনসেপ্ট যত ক্লিয়ার করবে রাইটিংয়ের ক্ষেত্রে তোমাদের অনেক বেশি ইমপ্রুভমেন্ট আসবে, সেন্টেন্সের ভুল হওয়ার সম্ভাবনা কমবে। কনস্ট্রাকশানগুলো ভালো করে আগে দেখো, আর এইগুলো তোমরা আর একবার খাতাতে লিখে সেন্টেন্সগুলো লিখবে, আনসার দেখবে না, খাতায় লেখার পরে নিজেরা ট্রান্সফর্ম করে দেখো যে হচ্ছে কি না, যদি ঠিক বা ভুল হচ্ছে পরে একবার তোমাদের রেকর্ডেড ক্লাসটা থাকছে, তোমরা একবার চালিয়ে দেখে নাও যে আনসারটা ঠিক না ভুল হচ্ছে, বুঝতে পারবে নিজেরাই। কি প্র্যাকটিসটা করা যাবে তো? আমি আরও কয়েকটা এক্সাম্পল তোমাদের দেখিয়ে দিচ্ছি যাতে করে এই কনসেপ্টটা ক্লিয়ার হয়। তোমরা কিভাবে প্র্যাকটিস করবে, এখানে এই যে সেন্টেন্সগুলো রয়েছে এগুলো তোমরা খাতার মধ্যে আগে লিখে নেবে, আনসার লিখবে না, শুধুমাত্র সেন্টেন্সগুলো লিখে নাও। ক্লাসটা করার পরে দেখার পরে এবারে তুমি নিজে লিখতে পারছো কিনা দেখো, ওটাকে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড যেভাবে বলা হয়েছে, সিম্পল থাকলে তাকে কমপ্লেক্স আর কম্পাউন্ড করবে, যদি কমপ্লেক্স থাকে তাহলে সেখানে সিম্পল আর কম্পাউন্ড করবে, কম্পাউন্ড থাকলে সিম্পল আর কমপ্লেক্স করবে। নিজে লিখে দেখো, তারপরে মিলিয়ে দেখো যে সেগুলো ঠিকঠাক হচ্ছে কিনা, বা তোমার রাইটিংয়ের ক্ষেত্রে কোথায় ভুল হচ্ছে, তুমি লিখতে গিয়ে কোন কোন জায়গায় ভুল করছো, এইটা যদি একবার তুমি নিজে দেখে নাও তাহলে সেকেন্ড টাইম আশা করছি সেই ধরনের ভুলগুলো আর হবে না। সেন্টেন্সের ইমপ্রুভমেন্ট, প্রথমত সেন্টেন্স কনস্ট্রাকশনটা ঠিক হতে হবে, তারপরে তার রাইটিংয়ের ইমপ্রুভমেন্ট অটোমেটিক্যালি চলে আসবে। তুমি যখন এই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে, তুমি নিজের মতো করে সেন্টেন্স লিখতে পারবে, এবং সেক্ষেত্রে তোমার নিজেরও খুব ভালো লাগবে যে হ্যাঁ আমি সঠিকভাবে সেন্টেন্সগুলো লিখতে পারছি। আর যদি বুঝতে অসুবিধা হয়, কোথাও যদি ডাউট থেকে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? বেশ, দেখো আরও একটা এক্সাম্পল, হি উইল নট পে আনলেস হি ইজ কম্পেলড, আনলেস হি উইল নট পে, এটা হচ্ছে ফাইনাইট ভার্ব, হি ইজ কম্পেলড প্যাসিভ ভার্বে রয়েছে, বি ভার্বের পরে মেন ভার্বে থার্ড ফর্ম ইউজ করা হয়েছে, তাহলে আনলেস, এটা একটা আনলেস থেকে এই পার্টটা হচ্ছে সাবঅর্ডিনেটিং ক্লজ, আর এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, হি উইল নট পে, সেন্টেন্সটিকে আমরা সিম্পল সেন্টেন্সে ট্রান্সফর্ম করবো। দেখো, হি উইল পে
only after compulsion, only after compulsion নাউন করলাম, ভার্ব ছিল only after compulsion, জোর দেওয়ার পরেই সে পে করবে। দেখো পেটা এখানে ফাইনাল ভার্ব থাকছে, একটি মাত্র ফাইনাল ভার্ব, সেন্টেন্সটি সিম্পল সেন্টেন্স রয়েছে। কম্পাউন্ড করলে হবে he should be compelled, otherwise he will not pay. he should be compelled, otherwise he will not pay। দেখো he should be compelled প্রিন্সিপাল ক্লজ হচ্ছে, he should be compelled তাকে জোর দিতে হবে, জোর করতে হবে, compelled মানে হচ্ছে জোর করা, তাকে জোর করতে হবে, না হলে সে টাকা দেবে না। otherwise he will not pay, এই সেন্টেন্সটি কোঅর্ডিনেটিং ক্লজ তৈরি হয়েছে, তাই সেন্টেন্সটি হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। নেক্সট, ইউ হ্যাভ সাকসিডেড বেটার দ্যান ইউ হোপড, তুমি যা আশা করেছো তার থেকে ভালো, আরও বেশি ভালো সফল হয়েছো, মানে তুমি যে সফলতা তোমার এসছে সেটা তোমার আশার বাইরে, তোমার সফলতা তোমার আশার বাইরে। তাহলে ইউ হ্যাভ সাকসিডেড বেটার দ্যান ইউ হোপড, সাকসিডেড, হ্যাভ সাকসিডেড ফাইনাইট ভার্ব, হোপড ফাইনাইট ভার্ব, দেন দিয়ে এখানে সেন্টেন্সটাকে জয়েন করে সাবঅর্ডিনেটিং ক্লজ তৈরি করা হয়েছে। সিম্পল সেন্টেন্সে লিখব, দেখো ইয়োর সাকসেস ছিল, সাকসিডেড ছিল ভার্ব, করলাম এটা নাউন, যেই না নাউন করা হয়েছে তার মানে আমি আর একটা ভার্ব ইউজ করার জন্য আমার সুযোগ পেয়ে গেলাম আমি। ইয়োর সাকসেস ইজ বিয়ন্ড, your success is beyond your hope, your success is beyond your hope, এটা হলো সিম্পল সেন্টেন্স, একটি মাত্র ফাইনাইট ভাবে ইউজ করলাম। এটাকে যদি আমরা কম্পাউন্ডে করি, you have succeeded better and it is beyond your hope, beyond your hope। দেখো এই যে অ্যান্ড থেকে এই পার্টটা কোঅর্ডিনেটিং ক্লজ তৈরি হয়েছে, তাই কম্পাউন্ড সেন্টেন্স, বুঝতে পারলে। নেক্সট ওয়ান, হোয়েন দ্য ক্যাট ইজ অ্যাওয়ে দ্য মাইস উইল প্লে, হোয়েন দ্য ক্যাট ইজ অ্যাওয়ে, মনে রাখবে এইখানে কিন্তু সেন্টেন্সটিতে সাবঅর্ডিনেটিং ক্লজ দিয়ে তৈরি হয়েছে, আর এইটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, এটা পরে রয়েছে। সিম্পল কমপ্লেক্স সেন্টেন্সে সবসময় যে প্রিন্সিপাল ক্লজটাই শুরুতে থাকবে এরকমটা নাও হতে পারে, সাবঅর্ডিনেটিং ক্লজ দিয়েও থাকতে পারে, কোনো অসুবিধা নেই, এটা কমা থাকবে এখানে অবশ্য। দেখো হোয়েন দ্য ক্যাট ইজ অ্যাওয়ে দ্য মাইস উইল প্লে, অর্থাৎ সেন্টেন্সে দুটো ভাব রয়েছে, দেখো ইজ মেন ভার্ব, অ্যাওয়েটা কিন্তু এখানে ভার্ব নয়, দ্য মাইস উইল প্লে, প্লেটা এখানে মেন ভার্ব, তাহলে দুটো ফাইনাইট ভার্ব রয়েছে। সিম্পল সেন্টেন্সে একটি মাত্র ফাইনাইট ভার্ব রাখবো, আর বাকি যে ভার্ব তাকে হয় নন ফাইনাইট ভার্ব করবো, অথবা সেগুলোকে নাউন ফর্মে বা অন্য কোনো ফর্মে সেটাকে ট্রান্সফর্ম করে নিতে হবে। সিম্পল সেন্টেন্স করলে the mice will play in the absence of cat, দেখো the mice will play in the absence of cat, এখানে একটা আমরা ফ্রেজ ইউজ করেছি, in the absence of, প্রিপোজিশনাল ফ্রেজ, in the absence of cat the mice will play, একটি মাত্র ফাইনাইট ভার্ব রাখলাম, in the absence of cat, অর্থাৎ এখানে the cat is away এটার পরিবর্তে আমরা এটা ইউজ করলাম,
এটা হচ্ছে ট্রান্সফরমেশন, এটা কিন্তু শিখতে হয়। তো এটা প্র্যাকটিসের মাধ্যমেই আসবে। তোমরা যখন এগুলো প্র্যাকটিস করবে দেখবে তোমাদের মধ্যে কিন্তু এই আইডিয়াগুলো চলে আসবে বা তৈরি হবে। কিন্তু যদি এটার ধারণা না থাকে কি করে সিম্পল থেকে কমপ্লেক্স করব, আইডিয়া যদি না থাকে, তাহলে লেখার ক্ষেত্রে কিন্তু অনেক সময় সমস্যা দেখা দেয়। তোমরা হয়তো অনেকে সেটা ফিল করেছো যে লিখতে গিয়ে কিন্তু এই ধরনের সমস্যার সম্মুখীন হতে পারো। পরেরটা দেখো, এটাকে আমরা কম্পাউন্ড করব। হোয়েন দ্য ক্যাট ইজ অ্যাওয়ে দ্য মাইস উইল প্লে। দেখো, the cat is away and the mice will play then. The cat is away and the mice will play then. Next one. He does not always speak as he thinks. সে যা ভাবে সবসময় তা বলে না। সে যা ভাবে সবসময় তা বলে না। দুটো ভাব রয়েছে, হি ডাজ নট অলওয়েজ স্পিক ফাইনাইট ভার্ব, অ্যাজ হি থিঙ্কস দুটো ফাইনাইট ভার্ব। অ্যাজ থেকে এই পার্টটা সাবঅর্ডিনেটিং ক্লজ, সেন্টেন্সটি কমপ্লেক্স সেন্টেন্সে রয়েছে। সিম্পল করলে হি ডাজ নট, he does not always speak his thoughts. দেখো, থিংস ছিল নাউন, এই থিংস এখানে ভার্ব ছিল, এটাকে আমরা নাউন ফর্মে ট্রান্সফর্ম করছি। অলওয়েজ স্পিক হিজ থটস। হি ডাজ নট অলওয়েজ স্পিক হিজ থটস, সে তার চিন্তা ভাবনাগুলো সবসময় বলে না। থিংস ছিল ভার্ব, ওখান থেকে এটাকে নাউন করলাম। সেন্টেন্সটির একটি মাত্র ফাইনাইট ভার্ব রয়েছে, ডাজ নট অলওয়েজ স্পিক, স্পিকটা হচ্ছে ফাইনাইট ভার্ব। সেন্টেন্সটি সিম্পল সেন্টেন্সে লেখা হলো। এটাকে যদি আমরা কম্পাউন্ড করি, he thinks something but he does not always speak it. হি থিঙ্কস সামথিং বাট হি ডাজ নট অলওয়েজ স্পিক ইট। দেখো, এখানে দুটো ক্লজ তৈরি করা হয়েছে, একটা প্রিন্সিপাল ক্লজ, হি থিঙ্কস সামথিং প্রিন্সিপাল ক্লজ, বাট থেকে এটা কোঅর্ডিনেটিং ক্লজ, তাই সেন্টেন্সটি কম্পাউন্ড সেন্টেন্স হয়েছে। বুঝতে পারলে? আচ্ছা, এই সেন্টেন্সগুলো তোমাদের জন্য একটু হোম টাস্ক থাকলো। কমপ্লেক্স সেন্টেন্স রয়েছে, এটাও কমপ্লেক্স রয়েছে, এটাও কমপ্লেক্স রয়েছে। এই তিনটে সেন্টেন্স তোমরা আগেরগুলো যেমনি প্র্যাকটিস করবে, এগুলো কিন্তু একটু প্র্যাকটিস করতে থাকবে, ঠিক আছে? এটা হচ্ছে কমপ্লেক্স থেকে সিম্পল করবে আর কম্পাউন্ড করবে। এর পরের একটা আইডিয়া রয়েছে, সেটা হচ্ছে কম্পাউন্ড থেকে আমরা কি করে সিম্পল আর কমপ্লেক্স করব, যেভাবে আমরা আগেরগুলো করেছি। এখান থেকে কয়েকটা এক্সাম্পল দিই, তাহলে সম্পূর্ণ একটা আইডিয়া তোমাদের তৈরি হয়ে যাবে। এবং প্র্যাকটিসের জন্য আমি এটাও বলেছি যে এই ভিডিওটা দেখে প্রথমে তোমরা সেন্টেন্সগুলো আগে একটু লিখে নাও। লেখা শুধুমাত্র সেন্টেন্সের যেগুলো দেওয়া রয়েছে এগুলো লিখবে, আনসারগুলো লিখবে না, খাতার মধ্যে লিখবে। তারপরে নিজের একটু প্র্যাকটিস করে দেখো, লিখে দেখো, এবং তারপরে মিলিয়ে দেখো যে কোথায় কোথায় ভুল হচ্ছে কিনা, বা তুমি লিখতে গিয়ে কী ধরনের সমস্যায় পড়ছো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? চলো নেক্সট। উই ওয়ান্ট টু লিভ, দেয়ার ফর উই ইট। দেখো, উই ওয়ান্ট টু লিভ এটা হচ্ছে একটা প্রিন্সিপাল ক্লজ, আর দেয়ার ফর থেকে এটা হচ্ছে কোঅর্ডিনেটিং ক্লজ। দেয়ার ফর হচ্ছে বাইন্ডার। দুটো ফাইনাইট ভার্ব রয়েছে, একটি হচ্ছে উই ওয়ান্ট ফাইনাইট ভার্ব, উই ইট ফাইনাইট ভার্ব, দুটো ফাইনাইট ভার্ব রয়েছে। তাহলে এই দুটোর মধ্যে একটাকে আমরা ফাইনাইট ভার্ব রাখবো, বাকিটাকে নন ফাইনাইট ভার্ব তৈরি করব, সেন্টেন্সটা সিম্পল সেন্টেন্স তৈরি হবে। কীভাবে দেখো, দেখো, উই ইট টু লিভ। একটা বড় সেন্টেন্সকে কীভাবে ছোট করতে হয় দেখো। কম্পাউন্ড সেন্টেন্স সিম্পল সেন্টেন্সে করলাম, প্রেসি রাইটিংয়ের জন্য ভীষণভাবে জরুরি। একটা সেন্টেন্স বড় রয়েছে, সেটাকে কি করে সহজে ছোট করা যায়, ইনফিনিটিভ ইউজ করে এটাকে আমরা
টু লিভ যেটা রয়েছে, এই যে টু লিভ পুরো সেন্টেন্সটাকে আমরা শুধুমাত্র এই দুটো ওয়ার্ডে লিখে দিলাম। তাহলে উই ইট টু লিভ, আমরা খাই বাঁচতে, বাঁচার জন্য। নন ফাইন্ডভাবে ইউজ করা হয়েছে, সেন্টেন্সটা সিম্পল সেন্টেন্স তৈরি হয়ে গেল। বেশ, এবারে এই সেন্টেন্সটা কম্পাউন্ড ছিল, সিম্পল হলো। কমপ্লেক্স কী করে করা যেতে পারে? কমপ্লেক্সের জন্য একটা প্রিন্সিপাল ক্লজ আর একটা সাবঅর্ডিনেটিং ক্লজ করবো, যেটা কিনা লিঙ্কার অ্যাডিং হবে। দেখো, উই ইট so that we may live, we eat so that, দেখো so that হচ্ছে লিঙ্কার, সেন্টেন্সটি কমপ্লেক্স সেন্টেন্স তৈরি হচ্ছে, কমপ্লেক্স সেন্টেন্স তৈরি হলো। পরেরটা দেখো, the earth is round and everybody knows it, the earth is round and everybody knows it, দুটো ভার্ব রয়েছে, এখানে ইজ রয়েছে, এটা নোজ রয়েছে। সিম্পল সেন্টেন্স করব, everybody knows about the round shape of earth, everybody knows about the round shape of earth, এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। আর কমপ্লেক্স করলে হবে everybody knows that the earth is round, এই সেন্টেন্সটিতে সাবঅর্ডিনেটিং ক্লজ তৈরি করা হলো। এভরিবডি নোজ প্রিন্সিপাল ক্লজ, দ্যাট থেকে সাবঅর্ডিনেটিং ক্লজ। বুঝতে পারলে এবার? নেক্সট ওয়ান, ইট মে রেন অ্যান্ড ইন দ্যাট কেস আই শ্যাল নট গো টু স্কুল, বৃষ্টি হতে পারে এবং সেক্ষেত্রে আমি স্কুলে যাব না, যদি বৃষ্টি হয় তাহলে আমি যাব না। সিম্পল সেন্টেন্স, সিম্পল সেন্টেন্স করলে একটাই মাত্র প্রিন্সিপাল ক্লজ রাখবো, একটি মাত্র ফাইনাইট ভার্ব রাখবো। I shall not go to school for raining, বৃষ্টির কারণে স্কুলে যাব না। সিম্পল সেন্টেন্স, একটি মাত্র ফাইনাইট ভার্ব রাখা হলো। আর এটাকে যদি আমরা কমপ্লেক্সে করি, দেখো I shall not go to school if it rains, subordinating clause, if it rains, যদি বৃষ্টি হয়। দেখো I shall not go to school প্রিন্সিপাল ক্লজ, ইফ থেকে এটা সাবঅর্ডিনেটিং ক্লজ। সেন্টেন্সটা কমপ্লেক্স হলো। প্রথম সেন্টেন্সের সাথে একটি মাত্র ফাইনাইট ভার্ব রাখা রয়েছে, তাই এটা হবে সিম্পল সেন্টেন্স। পরেরটা যেহেতু সাবঅর্ডিনেটিং ক্লজ দিয়ে জয়েন করা হয়েছে, তাই এটাকে বলা হবে কমপ্লেক্স সেন্টেন্স। নেক্সট, বি কাইন্ড অ্যান্ড হেল্প মি, বি কাইন্ড অ্যান্ড হেল্প মি, বি কাইন্ড, এখানে বিটাই হচ্ছে মেন ভার্ব, অ্যান্ড হেল্প মেন ভার্ব, দুটো ফাইনাইট ভার্ব রয়েছে, দুটো ফাইনাইট ভার্ব রয়েছে, অ্যান্ড দিয়ে কানেক্ট করা হয়েছে, সেন্টেন্সটি কম্পাউন্ড সেন্টেন্স। দেখো প্রথমে সেন্টেন্স কিন্তু প্রথমে আইডেন্টিফাই করতে হবে কি সেন্টেন্স রয়েছে, সেটা যদি তুমি প্রথমে চিনতে না পারো তাহলে সেটাকে ট্রান্সফর্ম করতে পারবে না। আগে চিনতে হবে ভার্বগুলো, সেন্টেন্সের ভার্ব রয়েছে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট দেখে সেন্টেন্সটাকে চিনতে হবে, আর লিঙ্কার বাইন্ডার দেখে সেন্টেন্স চিনবে। তবে প্রথমেই বলেছিলাম যে অ্যান্ড বার থাকলে যে সেন্টেন্স সবসময় কম্পাউন্ড হবে এরকমটা নাও হতে পারে, দেখতে হবে যে তারপরে ভার্ব রয়েছে কিনা। ফাইনাইট ভার্ব দেখে সেন্টেন্স চেনা যায়। তাহলে দেখো বি কাইন্ড অ্যান্ড হেল্প মি, অর্থাৎ এই সেন্টেন্সটি কম্পাউন্ড রয়েছে, এটাকে আমরা সিম্পল করব। কীভাবে করব? খুব সহজেই করা যেতে পারে।
কাইন্ডলি হেল্প মি। বি কাইন্ড অ্যান্ড হেল্প মি সিম্পল সেন্টেন্স করলে হবে কাইন্ডলি হেল্প মি, কাইন্ডলি হেল্প মি, সিম্পল। সিম্পল সেন্টেন্স কম্পাউন্ড রয়েছে, তো এটাকে কমপ্লেক্সও করা যেতে পারে। বি কাইন্ড অ্যান্ড হেল্প মি কমপ্লেক্স করলে হেল্প মি ইফ ইউ আর কাইন্ড, ইফ ইউ আর কাইন্ড। এই সেন্টেন্সে দেখো ইফ থেকে এটা সাবঅর্ডিনেটিং হচ্ছে, ইফ থেকে সাবঅর্ডিনেটিং ক্লজ, তাই এটা কমপ্লেক্স সেন্টেন্স হলো। বুঝা গেল? পরেরটা, হি হার্ড এ নয়েজ অ্যান্ড ইমিডিয়েটলি হি র্যান অ্যাওয়ে। হি হার্ড, এটা র্যান হবে, রান নয়, আগেরটা পাস্ট টেন্সে রয়েছে, র্যান অ্যাওয়ে হবে। হি হার্ড এ নয়েজ অ্যান্ড ইমিডিয়েটলি র্যান অ্যাওয়ে, দুটো ফাইন ভাব রয়েছে, কীভাবে সিম্পল করবো দেখো। হি হার্ড এ নয়েজ, এটাকে আমরা নন ফাইন ভাব তৈরি করতে পারি। দেখো হিয়ারিং আ নয়েজ, শব্দটি শুনে, নয়েজ হচ্ছে গন্ডগোল, হিয়ারিং এ নয়েজ হি র্যান অ্যাওয়ে। ইমিডিয়েটলি আর দিতে হবে না, কারণ কি শোনা মাত্র, হিয়ারিং এ নয়েজ মানে হচ্ছে শব্দটি শুনে, শুনিয়া। তাহলে যখন এটা ফাইনাইট ভাব রয়েছে, এটা প্রয়োজন মতো সেন্টেন্সের প্রয়োজনে এটাকে আমরা নন ফাইনাল ভাব করে নিতে পারি, এবং সেন্টেন্সের মিনিং কিন্তু এক্ষেত্রে ঠিক থাকছে, সেন্টেন্সের মিনিং ভুল হচ্ছে না। হিয়ারিং এ নয়েজ হি র্যান অ্যাওয়ে, সেই শব্দটি শুনে চলে গেল। এই ফরমেশনগুলো তোমাদের ভালো করে শিখে নিতে হবে এবং অ্যাপ্লাই করতে হবে, তবেই সেন্টেন্সের ইমপ্রুভমেন্ট আসবে, রাইটিংয়ের ইমপ্রুভমেন্ট আসবে। বুঝেছো? সেন্টেন্সটা হলো সিম্পল সেন্টেন্স। এটাকে আমরা কমপ্লেক্স করব। দেখো হি ran away when he heard a noise. When he heard a noise, he ran away, প্রিন্সিপাল ক্লোজ, when থেকে এটা সাবঅর্ডিনেটিং ক্লোজ, তাই এই সেন্টেন্সটি কমপ্লেক্স সেন্টেন্স হলো। ইন্টারেস্টিং না? পরেরটা দেখো, রান অ্যান্ড ইউ উইল বি ইন টাইম। রান এটাই কিন্তু ভার্ব, এটা সরি রান হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সে রয়েছে। দেখো রান মানে হচ্ছে ইউ রান, ইম্পারেটিভ সেন্টেন্সে এখানে ইউটা সাইলেন্ট রয়েছে। রান মিন্স ইউ রান, রান অ্যান্ড ইউ উইল বি ইন টাইম, অ্যান্ড থেকে পরে রয়েছে ইউ উইল বি ইন টাইম, এটা একটা ফাইনাইট ভার্ব, দুটো ফাইনাইট ভার্ব, একটা মাত্র ভার্ব দিয়েও কিন্তু সেন্টেন্স তৈরি হয়। ইম্পারেটিভ সেন্টেন্সে এখানে সাবজেক্ট সাইলেন্ট রয়েছে, ইউ সাইলেন্ট রয়েছে, তাহলে রান অ্যান্ড ইউ উইল বি ইন টাইম এটা রয়েছে কম্পাউন্ড সেন্টেন্সে, সেন্টেন্সটা আছে কম্পাউন্ড। সেন্টেন্স আইডেন্টিফাই করতে হবে প্রথমে, সিম্পল করব। রান টু বি ইন টাইম, দেখো খুব সহজেই করা যায়, কিন্তু সঠিকভাবে আইডিয়া থাকতে হবে। কনসেপ্ট যদি না থাকে তাহলে সেক্ষেত্রে লেখার সম্ভাবনা থাকে না এবং ভুল হয় সে কারণেই। রান টু বি ইন টাইম, এই সেন্টেন্সটিতে টু বি এটা ইনফিনিটিভ ইউজ করা হয়েছে, রানটাই হচ্ছে ফাইনাইট ভার্ব, এখানে ইউটা সাইলেন্ট ছিল, সাইলেন্টই রয়েছে। রান টু বি ইন টাইম সেন্টেন্সটি সিম্পল সেন্টেন্স হয়েছে, সিম্পল সেন্টেন্স হয়েছে। আর এটাকে যদি আমরা কমপ্লেক্স করি, ইউ উইল বি ইন টাইম, এটাকে আমরা প্রিন্সিপাল ক্লজ করব। ইউ উইল বি ইন টাইম ইফ ইউ রান। দেখো ক্লজ তৈরি হয়ে গেল এখানে।
ইউ উইল বি ইন টাইম প্রিন্সিপাল ক্লোজ, ইফ থেকে এটা সাবঅর্ডিনেটিং ক্লোজ, তাই সেন্টেন্সটা হলো কমপ্লেক্স সেন্টেন্স। বোঝা গেছে? তাহলে দেখো তোমাদের বেশ কয়েকটা এক্সাম্পল এখানে দেখালাম ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস, এবং এই আইডিয়াটা আমার মনে হয় তোমাদের প্রত্যেকেরই ভীষণভাবে কাজে লাগবে রাইটিংয়ের জন্য। রাইটিংয়ের ইমপ্রুভমেন্ট করার জন্য সেন্টেন্স কনস্ট্রাকশন একটা বড় ভূমিকা গ্রহণ করে, যেমনি করে টেন্সের অ্যাপ্লিকেশন রয়েছে, সাবজেক্ট ভাব এগ্রিমেন্ট রয়েছে, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স স্ট্রাকচার আর ক্লজের অ্যাপ্লিকেশন জানা ভীষণ জরুরি। এগুলো যদি সঠিকভাবে ধারণা না থাকে তাহলে রাইটিংয়ের ক্ষেত্রে অনেক জায়গাতেই ভুল হয়, এবং তোমরা যারা লেখো তোমরা বুঝতে পারো নিশ্চয়ই যে সেন্টেন্সটা লিখতে গিয়ে কোথাও কোথাও ভুল হচ্ছে, কিন্তু কোথায় ভুল হচ্ছে এটা হয়তো অনেকে প্রথমে বুঝতে পারো না। এই সেন্টেন্সগুলো প্র্যাকটিসের জন্য তোমাদের আগেই বলেছি যে প্র্যাকটিসটা কীভাবে করবে না, সেন্টেন্সগুলো প্রথমে খাতার মধ্যে লিখে নাও, লিখে তোমরা নিজেরা চেঞ্জ করে দেখো যে সিম্পল থেকে কমপ্লেক্স, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড বা কম্পাউন্ড থেকে সিম্পল কমপ্লেক্স করা যাচ্ছে কি না। শুধুমাত্র সেন্টেন্সগুলো লিখবে, লেখার পরে নিজেরা প্র্যাকটিস করো, লিখে দেখো, তারপরে যদি মনে হচ্ছে যে ঠিক হচ্ছে না ভুল হচ্ছে, চাইলে তোমরা এটা আরেকবার দেখে নিতে পারো। তাহলে তোমরা বুঝতে পারবে যে তোমার রাইটিংয়ের বা লিখতে গিয়ে ঠিক কোন জায়গাগুলোতে ভুল হচ্ছে বা ভুল হয়। এটা তোমরা যদি প্রথমে বুঝতেই পারো, লেখার ক্ষেত্রে যদি সেই ধারণাটাকে অ্যাপ্লাই করতে পারো, ক্লজের অ্যাপ্লিকেশনটাকে যদি সঠিকভাবে করতে পারো, আমার মনে হয় তাহলে সেক্ষেত্রে ভুল হওয়ার সম্ভাবনা কমবে। ঠিক আছে, প্র্যাকটিস করো, লিখতে থাকো। আজ এই পর্যন্তই থাক, তোমাদের পরবর্তী ক্লাস নিয়ে আসবো। আমি পার্থপ্রতিম রায়, তোমাদের সঙ্গে এতক্ষণ ধরে যে ক্লাস করালাম, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আজকে এই পর্যন্তই থাক। ওকে, থ্যাংক ইউ এভরিবডি।